11th এপ্রিল 2025 ইয়ামাহা বাংলাদেশে লঞ্চ করে তাদের একমাত্র হায়ার সিসি বা প্রথম হায়ার সিসির বাইক দিস বাইক ইয়ামাহা FZ25। ইনফ্যাক্ট প্রায় 4 মাস হয়ে গেছে। 4 মাস পরে আমি বাইকটা আজকে হাতে পেলাম। ইনফ্যাক্ট ট্রাই করছিলাম যে বাইকটা নিয়ে একটা কন্টেন্ট করব, বাট সুযোগ হয়ে উঠতেছিল না। বাট অ্যাট লাস্ট খুলনা ইয়ামাহার যে ডিলার পয়েন্ট আছে রিন্স কনসোর্টিয়া, তারা আমাকে হেল্প করলো। গতকালকে ওইখানে টেস্ট রাইড ইভেন্টে গিয়েছিলাম, ওইখানেও কিছু ভিডিও নিয়েছিলাম, বাট ওইটা পাবলিশ পসিবলি করবো না। ওইখানে গিয়ে আমি তাদেরকে যখন বললাম যে এই বাইকটার আমি একটু এইভাবে রিভিউ করতে চাই, ওরা খুবই স্বতঃস্ফূর্ত ভাবে এগ্রি করলো, বললো আপনি কালকে আসেন, আপনি যেভাবে চান আপনি ওইভাবে রিভিউ করতে পারবেন, নো প্রবলেম। সো অ্যাট লাস্ট এতক্ষণ রাইড এক্সপিরিয়েন্স বিভিন্ন শর্টকাট নেবার পরে এবার ক্যামেরায় আসছি এই বাইকটার রিভিউ দেওয়ার জন্য। আজকে এই বাইকটার একটা অনেস্ট রিভিউ বলতে পারেন। ইনফ্যাক্ট একটা বাইক রিভিউ এর আগে অনেস্ট এই কথাটা বলার আসলে প্রয়োজন ছিল না, বাট ইয়ামাহার বাইকের ক্ষেত্রে এমন একটা ট্রেন্ড বর্তমানে ক্রিয়েট হয়ে গেছে যে আপনি এই বাইকের কিছু বললেই অনেকে বিরক্ত হয় বা গালিগালাজ শুরু করে দেয়, একটা অড একটা ব্যাপার স্যাপার। হটেভার ব্লগটা ভালো করে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কতটুকু ইম্পার্শিয়াল হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা, সেই ইভ্যালুয়েশন আপনাদের উপরে ছেড়ে দিলাম। তাহলে চলেন এই বাইকটার রিভিউ শুরু করার আগে এই বাইকের কি ফিচার বা স্পেসিফিকেশন আছে এগুলো আগে জেনে নিই। ইয়ামাহা FZ25 বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলি। বাইকটির ইঞ্জিনে রয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটি অয়েল কুলড ইঞ্জিন, এন্ড ইটস এ SOHC ইঞ্জিন, নট DOHC ইঞ্জিন। ইটস 249cc এন্ড ফুয়েল সাপ্লাই সিস্টেম ইজ FI, নট কার্বুরেটর। টায়ার প্রোফাইল, বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার এবং রিয়ারে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। ব্রেকিং প্রোফাইল, বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক এবং রিয়ারে ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক, আর বাইকটির ডুয়েল চ্যানেল ABS এর বাইক। সাসপেনশন প্রোফাইল, বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 41 mm ডায়ামিটারের টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এবার লাইট সেটআপ নিয়ে কথা বলি। এটার ফ্রন্টে বা হেডল্যাম্পে ইউজ করা হয়েছে LED প্রজেকশন টাইপ হেডল্যাম্প উইথ DRL, আর টেইল ল্যাম্প হচ্ছে LED টেইল ল্যাম্প, বাট ইন্ডিকেটর গুলো হ্যালোজেন। বাইকটির ক্লাচ এবং গিয়ার নিয়ে কথা বলি। এটাতে স্লিপারি ক্লাচ ইউজ করা হয় নাই, এটাতে ওয়েট মাল্টিপ্লেট বা ট্রেডিশনাল যে ক্লাচ প্লেট আছে ওইটা ইউজ করা হয়েছে, আর বাইকটিতে গিয়ার রয়েছে টোটাল 5টি। এবার সিট স্ট্রাকচার নিয়ে কথা বলি। বাইকটিতে জাস্ট লাইক FZS ভার্সন 2 স্প্লিট টাইপ সিট ইউজ করা হয়েছে। সিট হাইট, বাইকটির সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, মানে 5 ফিট 5 বা এর উপরে হলে আপনি কমফোর্টেবলি বাইকটি চালাতে পারবেন। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার। স্পিড ব্রেকারে বাড়ি খাওয়ার টেন্ডেন্সি একেবারেই কম। এছাড়া আরও কিছু ফিচার বলে নেই, সেটা হচ্ছে বাইকটির টার্নিং রেডিয়াস হচ্ছে 2.5 মিটার বা 8.20 ফিট, আর বাইকটির টোটাল ওয়েট, ইঞ্জিন অয়েল এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি ফুল হয় তাহলে বাইকটির টোটাল ওয়েট দাঁড়াবে 153 কেজি। এছাড়াও বাইকটিতে রয়েছে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার। ওকে, বাইকটার ফিচার কি আছে সবকিছু তো জানলেন, তাহলে এবার খুব অল্প সময় যেহেতু বাইকটা রিভিউ করছি, এন্ড দিস ইজ এ ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, নট এ কমপ্লিট রিভিউ, সো একটু কুইক যাব। এই বাইকটা তাহলে এখন ভালো এবং খারাপ দুইটা দিক আলাদা করে শেয়ার করি। প্রথমে খারাপ দিকগুলোই শেয়ার করি। ইনফ্যাক্ট ইয়ামাহা বাইকের ক্ষেত্রে একটা গ্রুপ দেখি তারা আসলে শুধু খারাপই শুনতে চান, সো যারা খারাপ শুনতে চান তাদের জন্য এই পার্টটা। এই বাইকটার এক নাম্বার যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খারাপ, বাট সেটা অনেক খারাপ না, স্ক্রিপ্টটা পড়ে যাচ্ছে। হটেভার একটা বাইক রিভিউ করতে গেলে এরকম একটা স্ক্রিপ্ট জেনারেট করতে হয়, রাইড এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে সেটাকে এক্সিকিউশন করতে হয়, আর আমি এইভাবেই রিভিউ করি। হটেভার বাইকটার এক নাম্বার যে খারাপ দিক পাইছি আমি, সেটা হচ্ছে বাইকটার সিট কুশনিং। যদিও রাইডার সিটটা অনেক স্পেশিয়াস, বাট আমার কাছে মনে হয়েছে এটা একটু হার্ড, আর একটু সফট হইলে বাইকের সবকিছুই 100% ওকে। কমফোর্টের দিক দিয়ে এই জায়গাটা আমার মনে হয় আরেকটু যদি সফট হইতো, সিট কুশনিংটা আরেকটু সফট হইতো, তাহলে লং রাইডের ক্ষেত্রে আরেকটু কমফোর্টেবল হওয়া যেত, এই হচ্ছে বিষয়। এই বাইকটার 2 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক। যদিও অনেক বড় নেগেটিভ বিষয় সেটা না, বাট মোটামুটি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এখানে ডেভেলপমেন্টের জায়গা ছিল, যে কারণে আমি বলছি নেগেটিভ দিক। বাট নেগেটিভ মানে এরকম না একেবারে খুব বাজে অবস্থা, নট দ্যাট। চলেন এই বাইকটার পাওয়ার টর্কের টোটাল টেস্ট গুলা 0 to 100টা দেখি, ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের টপটা দেখি এবং প্র্যাকটিক্যাল ফিলটা কেমন ছিল রাইড করতে করতে জেনে আসি, তারপরে কথা বলতেছি। ওকে, এখন 0 to 100 টেস্ট, দেখা যাক কত সেকেন্ডে ওঠে। একটু ডিলে হইতে পারে কারণ বাইকটা যেহেতু টেস্ট রাইড ইউনিট, সো অতটা বেটার পারফরমেন্স পাবো বলে মনে হয় না। আচ্ছা, একটু এই টেস্টটা করে ফেলি যে গিয়ার ওয়াইজ কত ওঠে। ফার্স্ট গিয়ারে আছে, দেখি ফার্স্ট গিয়ারে কত ওঠে।
48 সেকেন্ড গিয়ারে, 72 থার্ড গিয়ারে, 95 উঠছে থার্ড গিয়ারে। হোয়াটএভার, এইটার পাওয়ার টর্ক নিয়ে যদি কথা বলি, ইটস জেন্টেল মিনস এইটা যারা কুইক অ্যাক্সিলারেশন চান বা অনেক কুইকলি একটা হাই স্পিড গেইন করতে চান তাহলে তারা হতাশ হবেন। মানে স্পিড উঠবে কিন্তু স্পিড উঠতে একটু সময় লাগতেছে, এই হচ্ছে ফ্যাক্ট। এটা অনেকের কাছে কোনো বিষয় না, আবার অনেকের কাছে বিষয়, বাট আমার কাছে একটু বিষয় মনে হচ্ছে। আমার কাছে মনে হয় পাওয়ার বা টর্ক এটা যদি আর একটু 2 বিএসপি বা 2 নিউটন মিটার পাওয়ার টর্ক দুইটাই 2 করে আর একটু বেশি হইতো, আমার মনে হয় এক্সিলারেশনটা আর একটু ফাস্ট হইতো। বাট ফাইনালি পাওয়ার টর্ক নিয়ে যদি আমি একটা কনক্লুশনে যাইতে চাই, ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে এক্সিলারেশন ক্যাপাসিটি একটু স্লো, মানে স্পিড উঠতে একটু বেশি সময় নেয়। এই বাইকটার 3 নাম্বার যে নেগেটিভ দিক আমি পেয়েছি সেটা হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কিছু ইনফরমেশন খুব ভালো দিয়েছে, আবার কিছু ইনফরমেশন আমার কাছে মনে হয়েছে বেসিক যেটা প্রয়োজন ছিল সেটাই দেয় নাই। মিটারে প্রথম যে ব্যাপারটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটার ডিসপ্লে সাইজটা খুব ছোট। এটার ডিসপ্লে সাইজটা একটু বড় করতে পারতো, এমটির যে মিটারটা ওই সাইজ করতে পারতো, বা এখন এফজেডএস ভার্সন 4 এর যে মিটারটা ওই সাইজের করতে পারতো, তাহলে আমার মনে হয় ওকে ছিল। এর সাথে আরেকটা গ্যাপ আমি পেয়েছি, সেটা হচ্ছে মিটারে বেসিক যে ইনফরমেশনটা আমরা চাই সেটা হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটর, এটা কিন্তু নাই। যদিও এটার মিটার থেকে আপনি এভারেজ মাইলেজ দেখতে পারবেন, বা আপনি যখন রাইড করবেন রাইডের সময় কেমন ফুয়েল কনজিউম করছে সেটা আপনি দেখতে পারবেন। এই দুইটা বিষয় কিন্তু ভালো, বাট বেসিক যে জিনিসটা চাওয়া, মিটারটা একটু দেখতে সুন্দর হবে, বড় হবে, এবং এর সাথে বেসিক যে ইনফরমেশন আমাদের প্রয়োজন সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, সেটা এটাতে মিসিং। সো আমার কাছে মনে হয়েছে এই জায়গাতে মিটারে ডেফিনেটলি ডেভেলপমেন্টের একটা জায়গা ছিল, এই কারণে এটাকে আমি নেগেটিভ পয়েন্ট হিসেবে রাখছি। ওকে, বাইকটার 4 নাম্বার নেগেটিভ দিক এটা বলার আগে আমি আসলে নিজেই খুবই চ্যালেঞ্জের মুখে পড়ছি, কারণ একটা ইয়ামাহা এফজেড এর ব্রেকিংকে আমি কিভাবে নেগেটিভ সাইডে রাখি, এটা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য নেগেটিভ সাইডে রাখা। বাট টেস্ট করে যে ডিস্টেন্সটা পেলাম, এই ডিস্টেন্সটা পাওয়ার পরে আমি এটাকে পজিটিভ দিক হিসেবে রাখতে পারি নাই, ব্রেকিংটাকে নেগেটিভ দিক হিসেবে রাখলাম। আসলে 250 সিসির একটা বাইক যেহেতু ওয়েট বেশি, মানে কাইনেটিক এনার্জি বেশি হবে, সেক্ষেত্রে 150 সিসি সাইজের সেম ডিস সাইজ সেম টায়ার প্রোফাইলে ডেফিনেটলি ব্রেকিং ডিস্টেন্সটা অনেক বেশি নিবে, আর সেটাই নিয়েছে, আর যে কারণে এটার ব্রেকিংকে আমি নেগেটিভ সাইডে রাখছি। চলেন তাহলে এটার ব্রেক টেস্টটা দেখে আসি। ওকে, এখন ব্রেক টেস্টটা করি। 60 স্পিডে আমি দুইটা ব্রেকই ম্যাক্সিমাম হার্ড প্রেশার করব, থার্ড গিয়ারে থাকবো, যেন ইঞ্জিন ব্রেকিংটাও আমি ইউজ করতে পারি, মানে ডিস্টেন্সটা যেন মিনিমাম হয়। আর যেহেতু এফজেড সিরিজ, সো আজকে অ্যাটলিস্ট আমি কনফিডেন্স ফিল করছি যে কোনো প্রবলেম হবে না। অন্যান্য বাইকের ক্ষেত্রে আমি এতটা কনফিডেন্স ফিল করি না। সো দেখা যাক, আল্লাহ ভরসা। সেকেন্ড গিয়ার 60। ওকে, একটু ভয় পেয়ে গেছি, স্কিডও মোটামুটি করছে, বাট এবিএস ভালো কাজ করছে, রাইট? ডিস্টেন্স কেমন হলো মনে হয়? দেখি ফিতাটা মাপি। ভারী বাইকগুলোতে বেসিক্যালি কাইনেটিক এনার্জি বেশি হওয়ার কারণে ডিস্টেন্স মোটামুটি ভালোই হয়। 150 বা 60 সিসি বাইকে যে লেভেলের ডিস্টেন্স পাওয়া যায়, আমি হায়ার সিসি যতগুলো ব্রেক টেস্ট করছি অলমোস্ট সেম লেভেল বা কাছাকাছি পেয়েছি, বা একটু বেশিই পেয়েছি। যেহেতু কাইনেটিক এনার্জি বেশি হয়, যে কারণে আমার মনে হয় ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়। আর এটা হচ্ছে আমার স্কিলে আর কি, 16 ফিট, এই যে। ওকে, 16, 32 ফিট। আর একটা টেস্ট করব, এই যে এটা 32 ফিট, আর এটা হচ্ছে 12, 44, 13, 45 ফিট। হর্নেট 2 আমার 45 ফিটে দাঁড়াইছিল, একটু বেশি হয়ে গেছে, একটু মানে বেশ বেশি। যাই হোক, আর একটা টেস্ট করে দেখি। 60। সেকেন্ড টেস্ট একই, তাই না? একই, সম্ভবত একই, আর একটু একই। যাই হোক, আমরা ইয়ে করে দেখি।
16 ফিট, এই যে 16, 16, 32, 45 ফিটে দাঁড়াইছে আগেরটা। এটা একটু কম হয়েছে, এটা হয়েছে 14, 32 আর 14 কত হয়? এটা 45, 46 ফিট চলে গেছে, আর একটু বেশি হয়েছে। হোয়াট এভার, এই হচ্ছে সাম আপ যে হর্নেট টু 4টা টেস্ট ছিল আমার 2টা ভিডিওতে। হর্নেট টু সিঙ্গেল চ্যানেল এবিএস আমি পেয়েছিলাম 45 ফিটে, FZ25 এটাও 45-46 ফিটে, 2টা ট্রায়ালই দাঁড়ালো আমার এফিসিয়েন্সিতে। হয়তো আর একটু কম হইতেও পারে, আর একটু ভালো যারা ব্রেকিং পারে, বাট ওভারঅলি একটা টেস্ট হয়ে আমরা একটা জায়গায় আসতে পারলাম। বাইকটার 4 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। এই বাইকটা যখন লঞ্চ করে, লঞ্চিং এর সময় এই বাইকটার ডিক্লেয়ার্ড প্রাইস ছিল 4,35,000 টাকা, যদিও প্রায় 25,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এটার বর্তমান দাম হচ্ছে 4,10,000 টাকা। মোটামুটি রিজনেবল বলা যায়, বাট আমার কাছে মনে হয়েছে এই প্রাইসটাও টু সাম এক্সটেন্ট একটু বেশি মনে হয়। তাহলে কোশ্চেন হচ্ছে এটার প্রাইস এক্স্যাক্টলি কত হলে ভালো ছিল? আমার কাছে মনে হয় এটার প্রাইস যদি 3,80,000 থেকে 4 লক্ষ এই রেঞ্জের হইতো, তাহলে মনে হয় এটা আরো লজিক্যাল এবং জাস্টিফাইড হইতো, এবং আরো বেশি লোক যারা এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করছে তারা এটাকে লজিক্যাল প্রাইসিং মনে করে বাইকটাকে কিনতো, বা আরো বেশি লোক বাইকটা অ্যাফোর্ড করতে পারতো। ওকে, অনেকগুলো নেগেটিভ দিক বলে ফেললাম, এখন এই বাইকটার পজিটিভ দিকগুলো বলি। 1 নাম্বার পজিটিভ দিক হচ্ছে বাইকটার লুক। যদিও লুক হচ্ছে ইন্ডিভিজুয়াল চয়েসের উপর ডিপেন্ড করে, অনেকের আছে এই বাইকটা ভালো লাগবে, অনেকের আছে ভালো লাগবে না, অন্য কোনো বাইক ভালো লাগবে। সো লুকটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট পার্সোনালি আমি যদি আমার চয়েসের কথা বলি, আমার কাছে বাইকটার লুক ডেফিনেটলি ভালো লাগছে। যদিও অনেককেই দেখছি বাইকটার লুক ভালো লাগে নাই, বাট পার্সোনালি এটার ফ্রন্ট শেপ বলেন, সাইড শেপ বলেন, ওভারঅলি এটার লুকটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে, যে কারণে এটার লুককে আমি 1 নম্বর ভালো দিকে রাখছি। এই বাইকটার 2 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার রাইডিং কমফোর্ট অ্যান্ড পিলিয়ন কমফোর্ট। এই বাইকটার রাইডিং কমফোর্ট কেমন ছিল সেটা চলেন রাইড করতে করতে যান। ওকে, রাইডিং পজিশন নিয়ে যদি কথা বলি, ইয়ামাহা FZ এর অ্যাজ ইউজুয়াল যে কমফোর্ট, সেম লেভেলের কমফোর্ট পাবেন। মানে লং রাইড বা শর্ট রাইড দেন বা অফ রোড অন রোড, আমার মনে হয় যে রাইডিং পজিশন নিয়ে কোনো প্যারা হবে না। এবার এই বাইকটার পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলি। পিলিয়ন সিটটা FZ ভার্সন 2 তে যে লেভেলের একটা কমফোর্ট ছিল, 100% কমফোর্টেবল না বাট আনকমফোর্টেবল সেটাও না, ওই লেভেলের, মানে মডারেটলি কমফোর্টেবল। সো রাইডিং কমফোর্ট, পিলিয়ন কমফোর্ট দুইটা মিলিয়ে যে কমফোর্টটা আপনাকে ব্যালেন্স দিবে, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটাকে পজিটিভ দিক হিসেবে কাউন্ট করা যেতেই পারে। বাইকটার 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে বাইকটার মাইলেজ। একটা 250 সিসির বাইক কেমন মাইলেজ দিতে পারে চলেন রাইড করতে করতে জানি। মাইলেজ ডেফিনেটলি এই বাইকটার মাইলেজ আমাকে সারপ্রাইজ করছে। আর একটা বিষয় হচ্ছে মিটারে মাইলেজ দেখা যায় 22.6 দেখাচ্ছে, বাট বাইকটা যেহেতু নতুন আর টেস্ট রাইড ইউনিট, গতকালকে আমি এটাকে প্রচুর টর্চার করছি। সো মাইলেজ এখনও স্বাভাবিক মাইলেজ পাবেন আপনি, বা স্বাভাবিক ইউজুয়াল যে মাইলেজ ওইটা দেখবেন, এটা আসলে সম্ভব না। এটা আসলে ইউজুয়াল সিচুয়েশনে আমি যতটুকু যা এক্সপিরিয়েন্স করলাম, 2-1 জন যারা কিনছে তাদের সঙ্গে কথা বললাম, বা ইউটিউবে যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম, এইটা 250 সিসি হিসাবে এটার মাইলেজ যথেষ্ট ভালো। সিটিতে আপনি অ্যাভারেজ 25 থেকে 35 পর্যন্ত, ইভেন 38 পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন। আর হাইওয়েতে আপনি 40 থেকে 45 বা ইভেন 50 রেঞ্জেও অনেকে মাইলেজ পেয়েছে হাইওয়েতে, যদি মাইল্ডলি রাইড করেন। বাট ফ্যাক্ট ইজ মাইলেজ ডিপেন্ডস অন রাইডারের রাইডিং প্যাটার্ন কেমন, সে অনুযায়ী আসলে মাইলেজ দিবে। ধরেন এই বাইকটা থেকে আমি মাইলেজ পাইলাম 35 বা 40, আবার দেখা যাচ্ছে আপনি যখন এই বাইকটা চালাবেন মাইলেজ পাচ্ছেন 25। আসলে এটা ডিপেন্ড করে আপনি একটা বাইক কিভাবে রাইড করছেন এটার উপর। আপনি যদি কুইক এক্সিলারেশন বা পাওয়ার বেশি ইউজ করেন, টর্ক ইউজ করেন, কুইকলি সেটা চান, সেক্ষেত্রে মাইলেজ কম হবে। বাট আপনি যদি আরপিএম মেনে রাইড করেন, ডেফিনেটলি আপনি ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি বের করতে পারবেন একটা বাইকের ইঞ্জিন থেকে। সো ওভারঅলি এই বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে অ্যাজ 250 সিসি এক্সেলেন্ট মাইলেজ। বাইকটার 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স বা ইঞ্জিন রিফাইনমেন্ট। এই বাইকটার ইঞ্জিন কতটুকু রিফাইন্ড চলেন সেটা একটু রাইড করতে করতে জানি। ওকে, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে একটু কথা বলতে হবে, সো একটু টান দিই। দেখেন 6000 আরপিএম ক্রস করে গেছি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইঞ্জিন রিফাইনমেন্ট যথেষ্ট ভালো। তবে একটা বিষয় হচ্ছে কিছু কিছু হায়ার সিসি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যখন আরপিএম 6 ক্রস করে তখন হালকা একটু ভাইব্রেটিং ফিল হয়, বাট হাই আরপিএমে গিয়ে একেবারে লাস্ট আরপিএমে বা পিক আরপিএমে গিয়ে ওই ভাইব্রেশনটা আর ফিল হয় না। তার আগ পর্যন্ত হালকা একটু ভাইব্রেশন ফিল হয়, বাট হালকা মিন্স হালকা, এটা অনেক মেনশনেবল বা নোটেবল কিছু না। ইনিশিয়ালি আপনার কাছে ফুলি স্মুথ মনে হবে, বাট 6000 আরপিএমের পরে ও যখন ম্যাসিভ পাওয়ারটা ডেলিভারি দিতে শুরু করবে, মানে ওর যে অ্যাকচুয়াল শক্তি সেটা যখন ও ডেলিভারি দিতে শুরু করবে তখন হালকা একটু ভাইব্রেটিং ফিল হইতে পারে হ্যান্ডেলবারে, বাট ইটস নট এ বিগ ডিল। মানে ওভারঅলি ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি সাম আপ করে, সুপার রিফাইন্ড ইঞ্জিন, ডেফিনেটলি সুপার রিফাইন্ড ইঞ্জিন। এই বাইকটার 5 নম্বর পজিটিভ দিক হচ্ছে বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। ইনফ্যাক্ট একটা বাইক রিভিউতে সবসময় আমি ওয়েট ডিস্ট্রিবিউশন এই পয়েন্টটাকে কেন রাখি, আর এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন, আর কেন ওয়েট ডিস্ট্রিবিউশনটাকে একটা বাইক রিভিউতে আমি সবসময় পয়েন্ট হিসেবে রাখি, চলেন রাইড করতে করতে জানি। দেখেন কোন লেভেলের ব্যালেন্স, সেই লেভেলের একেবারে পেছনে কিন্তু পিলিয়ন আছে, তারপরও কতটা স্টেবল হয়ে আছে। হঠাৎ একটা বাইকের ভালো বৈশিষ্ট্যের ভেতরে সবসময় আমি এটা রাখি ওয়েট ডিস্ট্রিবিউশন, মানে ওয়েট কতটুকু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। বাংলাদেশে সব থেকে ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনের বাইক পাইছি আমি দুইটা সিরিজ, সুজুকি জিক্সার সিরিজ আর ইয়ামাহার এফজেড সিরিজ, আর ডেফিনেটলি এটা হচ্ছে এফজেডের বড় ভাই FZ25। ফ্যান্টাস্টিক ওয়েট ডিস্ট্রিবিউশন। আর ওয়েট ডিস্ট্রিবিউশন একটা বাইকে যত ভালো হবে আপনি ব্রেকিং তত ভালো পাবেন, আপনি সাসপেনশন ফিডব্যাক তত ভালো পাবেন। মানে ওয়েট ডিস্ট্রিবিউশন বেটার মানে ওই বাইকটাতে আপনি এক্সট্রা একটা কনফিডেন্স পাবেন। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোর কারণে এই বাইকটা আপনাকে ফিল করাবে যে ইউ আর সেফ উইথ দিস বাইক। ডেফিনেটলি ফ্যান্টাস্টিক লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন, ফ্যান্টাস্টিক। এই বাইকটার লাস্ট যে পজিটিভ দিক আমি পেয়েছি দ্যাট ইজ সাসপেনশন ফিডব্যাক। আচ্ছা, ভাঙা রাস্তায় যেহেতু চলে আসলাম, সাসপেনশন ফিডব্যাক নিয়ে যদি কথা বলি, এইটার ফ্রন্ট সাসপেনশন হচ্ছে 41 mm ডায়ামিটারের টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর অ্যাজ ইউজুয়াল ইয়ামাহার এফজেড সিরিজের কোনোটারই সাসপেনশন নিয়ে কোনো কমপ্লেন কারো কখনো ছিল বলে মনে হয় না, আর সেম লেভেলের ফিডব্যাক পাচ্ছি। যদিও বাইকটা নতুন, তারপরেও সাসপেনশন প্লে আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। দেখেন কোন লেভেলের ভাঙায় আছি, বাট আই এম নট ফিলিং প্যারা। ও এর ভেতরে আরেকটা বিষয় একেবারে উল্লেখ করা হয় না, সেটা হচ্ছে এটার হেডল্যাম্প পারফরমেন্স। এটাকে পজিটিভ নেগেটিভ হিসেবে আমি এখনো কেন আলোচনা করলাম না। ইনফ্যাক্ট রাত্রে রাইডের নিজের কোনো এক্সপিরিয়েন্স এখনো হয় নাই, বা যারা রাইড করতেছে তাদের কাছ থেকে কোনো এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন নিতে পারি নাই, যে কারণে হেডল্যাম্প পারফরমেন্স নিয়ে এখনই কোনো কথা বললাম না। বাট এটার যে বাই এলইডি প্রজেকশন টাইপ হেডল্যাম্পটা দিয়েছে, এটার পারফরমেন্স অনেক ভালো হবে সেটা আমার এক্সপেকটেশন না। আমার মনে হয় যে অ্যাভারেজ মানেরই আলো হবে। সো এই হচ্ছে বিষয়। আর যারা ইউজ করছেন তারা এই লাইট নিয়ে একটা কমেন্ট করে দিয়েন যে হেডল্যাম্পের পারফরমেন্স তারা কেমন পাচ্ছেন। সো গাইজ, বাইকটার একটা শর্ট রিভিউ কিন্তু দিয়ে ফেললাম। আমি পজিটিভ নেগেটিভ এই শর্ট এক্সপিরিয়েন্সে বা অল্প এক্সপিরিয়েন্সে গতকালকে এবং আজকে রাইডে যতটুকু ফাইন্ড আউট করা গেল ততটুকু আমি আমার মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তবে এই ভালো মন্দ দিকের পাশাপাশি এটার কিছু ডেভেলপমেন্ট পয়েন্ট আছে যেগুলো আলাদা করে আবার বলছি, অলরেডি বলেও দিয়েছি। যেমন 1 নম্বর ডেভেলপমেন্ট অলরেডি আমি বলে দিছি, যেটা হলে আরো বেটার হতো সেটা হচ্ছে ফ্রন্টের ডিস্ক সাইজটা যদি 300 mm হইতো আমার মনে হয় ব্রেকিং ডিস্টেন্সটা আরো কমতো। নাম্বার 2, যে জিনিসটা করা যাইতো, এটা ডেভেলপমেন্ট না, এটা নতুন করে এডিশন করা যাইতো, সেটা হচ্ছে বাইকটাতে একটা ইউএসবি পোর্ট থাকলে আমার মনে হয় ভালো হইতো। নাম্বার 3, যে ডেভেলপমেন্ট পয়েন্টটা করা যাইতো সেটা হচ্ছে এটার মিটারটা সাইজ ডেফিনেটলি বড় করা যাইতো, যেটা হয়তো একটু আগেও বলছি নেগেটিভ পয়েন্টে, আবারও বলে দিচ্ছি। আর মিটারে ডেফিনেটলি গিয়ার পজিশন ইন্ডিকেটরটা অ্যাড করা দরকার। এই ছাড়া আর যে ইনফরমেশন আছে আমার মনে হয় এই ইনফরমেশন গুলো একেবারে সাফিসিয়েন্ট। ডেভেলপমেন্ট পয়েন্ট 4, সেটা হচ্ছে এটা টায়ার সাইজে। ফ্রন্টের টায়ার সাইজ আমার মনে হয় 110 সেকশন যদি হইতো, 180 সেকশন না হয় 110/80 হইতো, সেক্ষেত্রে টায়ারটা আরো ফ্যাট হইতো, মানে টায়ারটা আরো চওড়া হইতো, ব্রেকিংটা আরো কনফিডেন্স নিয়ে করা যাইতো বা আরো বেটার ব্রেকিং হইতো। যদিও এখন যে স্টক টায়ার সাইজ আছে এটার ব্রেকিং ডেফিনেটলি আপনি ফুল কনফিডেন্স ফিল করবেন এবং ব্রেকিং এ কোনো ইস্যু নাই, বাট আরো ডেভেলপমেন্টের সুযোগ যেহেতু আছে যে কারণে এটাকে আমি ডেভেলপমেন্ট পয়েন্ট হিসেবে রাখছি। সো গাইজ, এই ইয়ামাহা FZ25 এটার একটা শর্ট রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ যাই বলেন না কেন এটা করে ফেললাম। আমি ট্রাই করলাম হচ্ছে আমার মতো করে অনেস্টলি ব্যাপারগুলো প্রেজেন্ট করার। এখন আপনাদের কেমন কি লাগলো সেটা আপনাদের বিষয়। আমি মোটামুটি যতটুকু যা পেয়েছি অনেস্টলি ওইভাবে আমি শেয়ার করলাম। তাহলে আজকের মতো রাখছি, টাটা বাই বাই। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিয়েন। আর FZ25 এই বাইকের রাইডার যারা আছে বা এটা নিয়ে আপনাদের থট কি সেটাও কমেন্ট করে জানান। আর ব্লগ যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে টাটা বাই বাই। ও বাইকটার কর্নারিং ক্যাপাসিটি তো দুর্দান্ত, সেই লেভেলের কর্নারিং ক্যাপাসিটি।
চমৎকার লাগলো কর্নারিং ক্যাপাসিটি। ও হাইওয়েতে কর্নারিংয়ে সেই লেভেলের একটা ফিল হবে।